আসসালামু আলাইকুম। আমি শাহাবুদ্দিন আহমেদ। আজ আমি তোমাদেরকে সি প্রোগ্রামের কিছু গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আলোচনা করব, যেটা এইচএসসির ৫ম নম্বর অধ্যায় প্রোগ্রামিং অধ্যায়টা নিয়ে আলোচনা করব। এই প্রোগ্রামিং অধ্যায়ে কিছু লিখিত সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর আসে। এইগুলো আশা করি তোমরা এখান থেকে কিছুটা, যদি এই লেকচার শিটটা তোমরা নোট করে নাও, তাহলে অবশ্যই তোমরা এইগুলো থেকে, আমি আশা করি যে প্রোগ্রামিং থেকে যে কয়টা প্রশ্ন আসবে, আশা করি সেগুলো সবগুলো প্রশ্ন উত্তর তোমরা দিতে পারবে। তো সর্বপ্রথম আমি লেকচারগুলোকে এভাবে সাজিয়েছি যে প্রোগ্রাম বা সফটওয়্যার কি, প্রোগ্রামিং ভাষা বা ল্যাঙ্গুয়েজ কি, তা কত প্রকার ও কি কি, অনুবাদ প্রোগ্রামিং কি, কম্পাইলার এবং ইন্টারপ্রেটার কি, ওদের মধ্যে পার্থক্য কি, সুডোকোড কি, সোর্স কোড বলতে তুমি কি বোঝো, আইডেন্টিফায়ার কি এবং আইডেন্টিফায়ারের নামকরণের কিছু নিয়মাবলী, কিওয়ার্ড কি, 4GL বলতে কি বোঝো, সি কি এবং সি এর সংক্ষিপ্ত কিছু ইতিহাস, সি কে কেন মিড লেভেল ল্যাঙ্গুয়েজ বলে, সি কে কেন স্ট্রাকচার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলে, এবং সি কে কেন জেনারেল পারপাস প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলে। আশা করি এইগুলো সবগুলো প্রশ্ন উত্তর তোমরা এই অধ্যায় থেকে পারবে। এভাবে আমি আরও তোমাদের সি প্রোগ্রামিং এই অধ্যায়ের ভিতরে যতগুলো সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর আছে, আমি এভাবেই তোমাদেরকে ইনশাআল্লাহ তোমাদের সামনে উপস্থাপন করব। আশা করি তোমরা লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে আমাদের সাথেই থাকবে। তো সর্বপ্রথম প্রশ্নটা ছিল আমাদের, প্রোগ্রাম কি বা সফটওয়্যার কি। প্রোগ্রাম বা সফটওয়্যার হলো কম্পিউটারের জ্ঞান, যার আলোকে কম্পিউটার বিভিন্ন ধরনের সমস্যার সমাধান করতে পারে। সোজা কথায় বলতে চাই যে কোনো সমস্যা সমাধানের জন্য ধারাবাহিকভাবে লিখিত কতগুলো কমান্ড বা নির্দেশনার সমষ্টিকে প্রোগ্রাম বা সফটওয়্যার বলে। যেমন একটি সি প্রোগ্রাম নিচে দেওয়া হলো, এখানে এই প্রোগ্রামটা দুটি সংখ্যা যোগফল বের করে সেটা আউটপুটে শো করবে। এই প্রোগ্রামটা মূলত দুটি সংখ্যার যোগের প্রোগ্রাম। এখানে দুটি সংখ্যা ডিক্লেয়ার করা হয়েছে এবং সেই দুটার মান 3 এবং 5 অ্যাসাইন করে দেওয়া হয়েছে, আর সেটার যোগফল 8 এটা শো করেছে। এছাড়াও আরও বিভিন্ন রকম সফটওয়্যার রয়েছে, যেমন ফটোশপ, ম্যাক্স প্লেয়ার, ফেসবুক, ইটিসি, এগুলো সফটওয়্যার। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হচ্ছে প্রোগ্রাম তৈরির জন্য ব্যবহৃত শব্দ, বর্ণ, অঙ্ক বা সংকেত এবং এইগুলো বিন্যাসের নিয়মকানুনগুলো একত্রিত করে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বা প্রোগ্রামিং ভাষা বলে। সোজা কথায় প্রোগ্রাম লেখার জন্য যে ভাষা ব্যবহার করি তাদেরকে আমরা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বা প্রোগ্রামিং ভাষা বলে থাকি। প্রোগ্রামিং ভাষাকে তাদের লেভেল অনুযায়ী 3 ভাগে ভাগ করা হয়েছে। এটা হচ্ছে লো লেভেল ল্যাঙ্গুয়েজ, মিড লেভেল ল্যাঙ্গুয়েজ এবং হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। মিড লেভেল ল্যাঙ্গুয়েজের মধ্যে পড়েছে যে মেশিন ল্যাঙ্গুয়েজ এবং অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ। মেশিন ল্যাঙ্গুয়েজ বলতে সাধারণত 0-1 নিয়ে যে ল্যাঙ্গুয়েজটা গঠিত হয় সেটা। আমরা জানি যে প্রতিটা ইলেকট্রনিক ডিভাইস শুধু একটা ভাষায় বোঝে, সেটা হচ্ছে 0 এবং 1। আর এই 0 এবং 1 নিয়ে আগের যে প্রোগ্রামাররা ছিল তারা এই 0 এবং 1 নিয়ে এই প্রোগ্রামগুলো লিখতো। এটা খুবই কঠিন ছিল, সেজন্য তাকে একটু সহজ করার জন্য অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজটা এসেছে। অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ কিছু কিওয়ার্ড নিয়ে কাজ করতো। যেমন আগে যোগ লেখার জন্য 001 লিখতে হতো, তারপরে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ আসে 001 না লিখে অ্যাড লিখলেই তারা বুঝতে পারতো যে এই সংখ্যাটা যোগ করতে হবে। তো এই দুটোই হচ্ছে তোমাদের লো লেভেল ল্যাঙ্গুয়েজ। এরপরে আসলো মিডল লেভেল ল্যাঙ্গুয়েজ। মিডল লেভেল ল্যাঙ্গুয়েজের মধ্যে পড়ে সি, ফর্টার, ম্যাক্রো, অ্যাসেম্বলার, এগুলো হচ্ছে মিড লেভেল ল্যাঙ্গুয়েজ, যেগুলো মেশিন ল্যাঙ্গুয়েজ থেকে কিছুটা আলাদা। আর তারপরে আসলো হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। হাই লেভেল ল্যাঙ্গুয়েজের মধ্যে সি, জাভা, পাইথন, কবল, আরও অনেক ল্যাঙ্গুয়েজ আছে। এখন আসে অনুবাদক প্রোগ্রাম বলতে কি বোঝায়। অনুবাদক প্রোগ্রাম হচ্ছে এটা এক ধরনের প্রোগ্রাম যার সাহায্যে তোমরা সোর্স প্রোগ্রাম, অর্থাৎ তোমরা যে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ দ্বারা যে কোনো প্রোগ্রাম তৈরি করবে সেই প্রোগ্রামকে সোর্স প্রোগ্রাম বলে। সেই প্রোগ্রামকে বস্তু প্রোগ্রাম অর্থাৎ মেশিন ল্যাঙ্গুয়েজে পরিণত করে যে সফটওয়্যার, তাকেই আমরা বলবো অনুবাদক প্রোগ্রাম। এই অনুবাদক প্রোগ্রামের মধ্যে যেমন আমরা বলতে পারি কম্পাইলার, ইন্টারপ্রেটার, টার্বো সি, মাইক্রোসফট সি এবং অ্যাসেম্বলার। এছাড়াও আরও অনেক কম্পাইলার রয়েছে, তবে কম্পাইলার, ইন্টারপ্রেটার এবং অ্যাসেম্বলার নিয়ে আমরা একটু পরে আলোচনা করব। এখানে আমি সংক্ষিপ্ত আকারে বলে দিই, টার্বো সি এবং মাইক্রোসফট সি হচ্ছে এক ধরনের কম্পাইলার। এরা শুধুমাত্র সি ভাষাটাকেই কম্পাইলার করতে পারে। যেমন একটা ফিগার দেখলে তুমি বুঝতে পারবে। দেখো এখানে সোর্স কোড বলা হয়েছে উচ্চ স্তরের ভাষা। উচ্চ স্তরের ভাষা বলতে শুধুমাত্র মেশিন ল্যাঙ্গুয়েজ ছাড়া বাকি যে কোনো ভাষাকেই বলা হয়েছে।
তারপরে অনুবাদক সফটওয়্যার হিসেবে এখানে ইন্টারপ্রেটারকে ব্যবহার করা হয়েছে। তারপরে আউটপুট বলতে এই ইন্টারপ্রেটারটা অনুবাদ হওয়ার পরে যে মেশিন কোডটা হবে সেটাকে আমরা আউটপুট হিসেবে উপস্থাপন করি। এখন আমি তোমাদের সামনে অনুবাদক প্রোগ্রাম সমূহ নিয়ে কিছু আলোচনা করব। যেমন হচ্ছে অ্যাসেম্বলার। অ্যাসেম্বলার হচ্ছে অ্যাসেম্বলি ভাষায় লিখিত প্রোগ্রামকে যখন মেশিন ভাষায় অনুবাদ করার জন্য যে অনুবাদক সফটওয়্যার ব্যবহার করব তাদেরকে আমরা বলবো অ্যাসেম্বলার। আর কম্পাইলার হচ্ছে বিভিন্ন ধরনের হাই লেভেল ল্যাঙ্গুয়েজ বা যে কোনো হাই লেভেল ল্যাঙ্গুয়েজ দ্বারা লিখিত কোনো প্রোগ্রামকে যখন মেশিনের ভাষায় অনুবাদ করার জন্য যে অনুবাদক প্রোগ্রামটা ব্যবহার করব তাকে আমরা বলবো কম্পাইলার। আর ইন্টারপ্রেটার হচ্ছে এটাও ঠিক কম্পাইলারের মতোই হাই লেভেল ল্যাঙ্গুয়েজ বা যে কোনো হাই লেভেল ভাষায় লিখিত কোনো প্রোগ্রামকে যখন আমরা মেশিনের ভাষায় রূপান্তর করব তখন আমরা তাকে যে সফটওয়্যারটা অনুবাদ করার জন্য ব্যবহার করব তাকে আমরা বলবো ইন্টারপ্রেটার। যেমন একটা উদাহরণ দিলে ভালো বুঝতে পারবা, যেমন হাই লেভেল ল্যাঙ্গুয়েজের একটা ভাষা, এখানে আমি হাই লেভেল ল্যাঙ্গুয়েজের জন্য যে প্রোগ্রামটা ব্যবহার করেছি সেটা একটা সি ভাষায় লেখা প্রোগ্রাম। একে আমরা বলবো সোর্স কোড। এই সোর্স কোড থেকে যখন আমরা ট্রান্সলেটর অর্থাৎ কম্পাইলার করব, কারণ কম্পাইলার হিসেবে আমরা যে কোনো অনুবাদক সফটওয়্যার ব্যবহার করতে পারি, যেগুলো ইতিপূর্বে আমরা আলোচনা করলাম সেগুলো থেকে যেটা আমরা পাবো সেটা হচ্ছে মেশিন ল্যাঙ্গুয়েজ। মেশিন ল্যাঙ্গুয়েজ বলতেই লো লেভেল ল্যাঙ্গুয়েজকে বোঝানো হয়েছে। লো লেভেল ল্যাঙ্গুয়েজের মধ্যে দুটা ক্লাসিফিকেশন হচ্ছে, একটা হচ্ছে অ্যাসেম্বলার আর একটা হচ্ছে মেশিন ল্যাঙ্গুয়েজ। এখানে শুধুমাত্র মেশিন ল্যাঙ্গুয়েজটা হচ্ছে একমাত্র ডিভাইস বুঝতে পারি, সেজন্য আমরা সব প্রোগ্রামকে মেশিন ল্যাঙ্গুয়েজে কনভার্ট করব। তো এটা হচ্ছে মেশিন ল্যাঙ্গুয়েজ আর একে আমরা বলবো অবজেক্ট প্রোগ্রাম। এখন আসলে আমরা কম্পাইলার এবং ইন্টারপ্রেটারের মধ্যে পার্থক্য কি এই জিনিসে আলোচনা করি। এটি খুবই গুরুত্বপূর্ণ কারণ এটা প্রায় প্রতিটা পরীক্ষার মধ্যে আসে। তো কম্পাইলারের মেইন পার্থক্যটা হচ্ছে কম্পাইলার সম্পূর্ণ প্রোগ্রামকে একসাথে অনুবাদ করে আর ইন্টারপ্রেটার হচ্ছে এক একটা লাইন করে একসাথে অনুবাদ করে। আরেকটা হচ্ছে কি কম্পাইলার সবগুলো ভুল একসাথে প্রদর্শন করে, কিন্তু ইন্টারপ্রেটার কি করে এক একটা লাইন করে অনুবাদন করে এবং ভুল হলে সেটা সাথে সাথেই প্রদর্শন করে দেয় এবং পরের লাইনগুলো অনুবাদ বন্ধ করে দেয়। আর ডিবাগিং এবং টেস্টিং এর ক্ষেত্রে ধীরগতি সম্পন্ন হচ্ছে কম্পাইলার। কেন কম্পাইলার ধীরগতি সম্পন্ন? কারণ সম্পূর্ণ যখন ভুল একসাথে প্রদর্শন করে তখন একজন প্রোগ্রামারের পক্ষে এই ভুলগুলো খুঁজে বের করে ডিবাগিং করতে কিছু সময় প্রয়োজন হয়। আর ইন্টারপ্রেটার এটা খুবই দ্রুত গতি সম্পন্ন হয় কারণ এটা প্রতিটা লাইনের ভুল সাথে সাথে প্রদর্শন করে দেয় এবং পরের অনুবাদগুলো বন্ধ করে দেয়। সেই জন্য ওই ডিবাগিংটা করার পরে যে পরের লাইনগুলো অনুবাদ করে, সেই জন্য এটি খুবই দ্রুত গতি সম্পন্ন। আর প্রোগ্রাম নির্বাহী কম সময় লাগে কম্পাইলারে, আর ইন্টারপ্রেটারে প্রোগ্রাম নির্বাহীর সময় বেশি সময় লাগে। অনুবাদকৃত প্রোগ্রামটি সম্পূর্ণ মেশিন প্রোগ্রামে রূপান্তরিত হয় কম্পাইলারে, কিন্তু ইন্টারপ্রেটারে প্রোগ্রামটি সম্পূর্ণ মেশিন প্রোগ্রামে রূপান্তরিত হয় না। কম্পাইলারে একবার কম্পাইলার করলে পুনরায় আর কম্পাইলার করার প্রয়োজন হয় না, কারণ কম্পাইলার যখন তুমি একটা প্রোগ্রামকে কম্পাইল করবে তখন সে সাথে সাথে একটা .exe ফাইল ক্রিয়েট হয়, আর এই .exe ফাইল ক্রিয়েট হওয়ার কারণে পুনরায় তোমাকে ওই প্রোগ্রামটা আর পুনরায় কম্পাইলার করতে হয় না। জাস্ট exe ফাইলটা তুমি যখন রান করবা তখনই সেই প্রোগ্রামটা তোমার ইচ্ছে মতো কাজ করবে। বাট ইন্টারপ্রেটারে প্রতিবার কাজের পূর্বে তোমাকে কম্পাইলার করতে হবে, কারণ এখানে exe ফাইল ক্রিয়েট হয় না। কম্পাইলারে প্রধান মেমোরি জায়গা অনেক বেশি লাগে আর ইন্টারপ্রেটারে প্রধান মেমোরি জায়গা তুলনামূলকভাবে কম লাগে। আর কম্পাইলার বিশেষ করে বড় ধরনের কম্পিউটারে বেশি ব্যবহার করা হয় আর ইন্টারপ্রেটার অপেক্ষাকৃত ছোট ধরনের কম্পিউটারে বেশি ব্যবহার করা হয়। এবার আসলে আমরা ছোট কোড নিয়ে কিছু আলোচনা করি। ছোট কোড বলতে বোঝাই এটাও ঠিক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মতোই। ছোট শব্দটা হচ্ছে একটা গ্রিক শব্দ আর ছোট শব্দের অর্থ হচ্ছে কি সদ্য বা যা সত্য নয়। অর্থাৎ দেখো, প্রোগ্রাম ধরন বা কার্যাবলী সম্বলিত কিছু সংখ্যক নির্দেশ বা স্টেটমেন্টের সমাহারকে ছোট কোড বলে। এই কথাটা তুমি বলতে কি একটা প্রোগ্রাম কিভাবে তৈরি করতে হবে এবং এই প্রোগ্রামের জন্য তুমি কি কি জিনিস নিবে তার একটা নির্দেশনা দিবা। এই নির্দেশনার সমাহারকে একের অধিক যখন তুমি নির্দেশনা দিবে যে এরপর এই কাজটা এরপর এই কাজটা এরপর এই কাজটা, এই যে একটা ধারাবাহিকতা রাখবে একেই তুমি বলবে ছোট কোড। ছোট কোড তৈরি করার পরে প্রথমে তুমি অ্যালগরিদম তৈরি করবা এবং তারপরে সেটা তুমি প্রোগ্রামে লিখে ফেলবা। যেমন একটা উদাহরণ দিলে ভালো বুঝবা। যেমন দেখো, 3টি সংখ্যার যোগফল এবং তাদের গড় বের করার জন্য একটা শুরু করে লিখতে চাচ্ছি। তো সর্বপ্রথম আমরা কি করব, প্রোগ্রামটা স্টার্ট করব। তারপরে কি করব, 3টি সংখ্যা যেহেতু বলেছে যোগফল বের করতে হবে, সুতরাং আমরা 3টি সংখ্যা ইনপুট নিব। অর্থাৎ দেখো, ইনপুট নাম্বার 1, নাম্বার 2 এবং নাম্বার 3 নিলাম। তারপরে কি করব, তাদের যোগফল বের করব। অর্থাৎ সাম সমান নাম্বার 1 প্লাস নাম্বার 2 প্লাস নাম্বার 3। তারপরে কি করলাম, তাদের অ্যাভারেজ বের করলাম। অ্যাভারেজ তো বের করা তোমরা জানোই,
টোটাল যে যোগফল বের করলাম সেটা ভাগ হচ্ছে নাম্বার সংখ্যা, তারপরে হচ্ছে কি প্রিন্ট করে দিলাম অ্যাভারেজটা, তারপরে প্রোগ্রামটা শেষ। এই যে একটা ধারাবাহিকভাবে কাজটা করলাম, এটি হচ্ছে সুডোকোড। আর সোর্স কোড বলতে বোঝায় যে মেশিন ল্যাঙ্গুয়েজ ছাড়া বাকি যে কোনো ভাষায় যখন তুমি কোনো প্রোগ্রাম লিখবে সেই প্রোগ্রামটাকে আমরা বলবো সোর্স কোড বা উৎস প্রোগ্রাম। ক্লিয়ার? যেমন এখানে দেখো একটা সি প্রোগ্রাম আমরা লিখেছি, সি প্রোগ্রামের এখানে এটা সি প্রোগ্রামের একটা সোর্স কোড। এই প্রোগ্রামটা ইতিপূর্বে আমি তোমাদের সামনে আলোচনা করেছি। এই প্রোগ্রামের কাজই হচ্ছে দুটি সংখ্যা যোগফল করে আউটপুট প্রিন্ট করা। এবার আসো আইডেন্টিফায়ার এবং আইডেন্টিফায়ার নামকরণের কিছু নিয়ম আছে। আইডেন্টিফায়ার অর্থাৎ পরিচয় হচ্ছে প্রোগ্রামের যখন তুমি কোনো ডাটা ডিক্লেয়ার করো, ঠিক এই ডাটাটা মেমোরিতে একটা জায়গা নেয়। তো এই জায়গাটা তুমি মেমোরি অ্যাড্রেসে সাংখ্যিক অ্যাড্রেস ব্যবহার করা খুবই কঠিন। তো এই সাংখ্যিক অ্যাড্রেস ব্যবহার না করে এদের পরিবর্তে তুমি কি করে একটা নাম দাও, এই নামটাকেই বলবে আইডেন্টিফায়ার বা পরিচয়ক। এই নামকে আবার ডিক্লেয়ার করার কিছু নিয়ম কানুন আছে। তো নাম প্রধানত দুই ভাগে আমরা ভাগ করেছি, একটা হচ্ছে চলক বা ভেরিয়েবল, আর একটা হচ্ছে ধ্রুবক। তো এই চলক বা ভেরিয়েবল প্রোগ্রামে যখন ব্যবহার করো তখন তোমরা চলককে সাধারণত দুইভাবে আমরা ডিক্লেয়ার করে থাকি। সিনট্যাক্সটা তুমি ফলো করো। সিনট্যাক্স মানে হচ্ছে নিয়মটা প্রথমে হচ্ছে ডেটা টাইপ, তারপরে ভেরিয়েবল নেম। ডেটা টাইপ বলতে সাধারণত আমরা যদি সি প্রোগ্রামের দিকে তাকাই তাহলে দেখবো ডাটা টাইপ বলতে আমরা সাধারণত 4 ধরনের ডাটাকে বোঝাই। একটা হচ্ছে ইন্টিজার অর্থাৎ পূর্ণ সংখ্যা, তারপরে হচ্ছে ফ্লুয়েড বা ভগ্নাংশ সংখ্যা যেটা দশমিকের উপরে 6 ডিজিট পর্যন্ত হতে পারে। আর হচ্ছে ডাবল, এটাও একটা ভগ্নাংশ সংখ্যা অর্থাৎ দশমিকের পরে প্রায় 12 থেকে 15টা পর্যন্ত ডিজিট পর্যন্ত নিতে পারে, এরও বেশি নেই মাঝে মাঝে। আর এটা হচ্ছে ক্যারেক্টার। একটা উদাহরণ দিলে বুঝতে পারবো, যেমন দেখো ইন্ট লেখার পরে আমি লিখেছি নাম্বার। তো এখানে ইন্ট হচ্ছে একটা কিওয়ার্ড, আর এটার কাজ হচ্ছে পূর্ণ সংখ্যা ইনপুট দিবে, আর নাম্বারটা হচ্ছে ভেরিয়েবল, এই নাম্বারটা সে কী করবে ইনপুট দিবে। আরেকটা সিনট্যাক্স হচ্ছে দেখো ডাটা টাইপ, তারপরে ভেরিয়েবল নেম, তারপরে ইকুয়াল, তারপরে ভ্যালু। অর্থাৎ এটা শুরুতেই আমি ডাটাটা কি করেছি একটা ভ্যালু অ্যাসাইন করে দিয়েছি। উদাহরণ দিলে ভালো বুঝবা। তুমি দেখো ইন্টিজার টাইপের ডাটা টাইপের মধ্যে নাম্বার নামের একটা ভেরিয়েবল, তার মধ্যে আমি কী করলাম 5টা ইনপুট দিয়ে দিলাম। এছাড়াও দেখো সিতে আরেকটা ভেরিয়েবল ছিল কনস্ট্যান্ট। এই কনস্ট্যান্টটা আমরা দুইভাবে ডিক্লেয়ার করে থাকি। তো এক নম্বরটা হচ্ছে কনস্ট কিওয়ার্ড ব্যবহার করে দিতে পারি। তো কনস কিওয়ার্ড আমরা ব্যবহার করতে পারি। তো তোমার মধ্যে মনে রাখতে হবে যে সি প্রোগ্রামটা একটা কেস সেন্সিটিভ। কেস সেন্সিটিভ বলতে এখানে আপার কেস এবং লোয়ার কেসকে বোঝানো হয়েছে, অর্থাৎ বড় হাতের অক্ষর এবং ছোট হাতের অক্ষরের মধ্যে সি প্রোগ্রাম একটা পার্থক্য খুঁজে পায়। আর তোমাদের এটা মনে রাখতে হবে যে কিওয়ার্ড যখন তুমি প্রোগ্রামের মধ্যে লিখবে তখন সকল ধরনের কিওয়ার্ডগুলো ছোট হাতের অক্ষরে লিখতে হবে। তো এই কনস্ট একটা হচ্ছে কিওয়ার্ড, এটার মাধ্যমে হচ্ছে কি তুমি একটা ধ্রুবককে ডিক্লেয়ার করতে পারো। যেমন দেখো কনস্ট, সিনট্যাক্সটা ফলো করো। দেখো প্রথমে কনস্ট লিখতে হবে, তারপরে কনস্টের টাইপ। কনস্টের টাইপ বলতে ঠিক আগের ডাটা টাইপটাই, ইন্টিজার, ফ্লুয়েড, ডাবল, ক্যারেক্টার, এগুলো তুমি ডিক্লেয়ার করতে পারো। কনস্ট্যান্ট নেম এবং তারপরে ইকুয়াল হচ্ছে ভ্যালু। দেখো এখানে কনস্ট্যান্ট লিখলাম, তারপরে ফ্লুয়েড লিখলাম। ফ্লুয়েড অর্থাৎ কি, ফ্লুয়েড অর্থাৎ দশমিক সংখ্যা আমি একটা প্রিন্ট করবো সেই কারণে। আর পাইটা হচ্ছে একটা ভেরিয়েবল, তার মধ্যে আমি ভ্যালুটা অ্যাসাইন করেছি। এছাড়াও একটা হচ্ছে কি হ্যাশ ডিফাইন, এই কথাটা লিখেও তুমি একটা কনস্ট্যান্ট ভেরিয়েবলকে ডিক্লেয়ার করতে পারো। এর জন্য সিনট্যাক্সটা দেখো, প্রথমে হ্যাশ ডিফাইন লিখতে হবে, তারপরে কনস্ট্যান্ট নেম লিখতে হবে এবং তারপরে কনস্ট্যান্ট ভেরিয়েবল লিখতে হবে। তবে এখানে কনস্ট্যান্ট ডেটা টাইপটা লিখতে হয় না, কারণ কি এরা বাই ডিফল্ট ওই যে তুমি যেটা দাও ওইটাই সেই কনস্ট্যান্ট হিসেবে কাউন্ট করে নেয়। যেমন দেখো তুমি কনস্ট্যান্ট দিয়ে দিছো, যেমন হ্যাশ ডিফাইন লিখেছো, তারপর পাই লিখেছো এবং ভেরিয়েবলটা লিখেছো। তো এইগুলো হচ্ছে কি কনস্ট্যান্ট বলা হয়েছে কেন, কারণ এইগুলো প্রোগ্রামে তুমি যেখানেই ব্যবহার করো না কেন এদের মানে কোনো পরিবর্তন ঘটে না। এবার সব কিওয়ার্ড কি এবং 4GL বলতে কি বোঝাচ্ছে। কিওয়ার্ড অর্থাৎ কিওয়ার্ড হচ্ছে প্রোগ্রামে ব্যবহৃত কতগুলো সংক্ষিপ্ত বিশেষ শব্দ যার প্রত্যেকটি একটি নির্দিষ্ট অর্থ আছে এবং প্রোগ্রামের একটা নির্দিষ্ট কাজ সম্পাদন করে, এদেরকে আমরা বলবো কিওয়ার্ড। যেমন দেখো এখানে অটো, ইন্টিজার, ফ্লুয়েড, ক্যারেক্টার, ফর, ইট, রিটার্ন, এগুলো প্রতিটার এক একটা মিনিং আছে যেটা প্রোগ্রামে যখন আমরা ব্যবহার করি তখন এরা এক একটা নির্দিষ্ট কাজ সম্পাদন করে। তো এদেরকে আমরা বলবো কিওয়ার্ড। এছাড়াও আর অনেক কিওয়ার্ড আছে। আর 4GL বলতে সাধারণত বোঝায় ফোর্থ জেনারেশন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ চতুর্থ প্রজন্মের ভাষা। এই ভাষায় বিভিন্ন ধরনের ভাষার সমন্বয়ে গঠিত এবং যা এখনো পূর্ণাঙ্গ রূপ ধারণে সক্ষম হয়নি। এখন আমরা সি কি এবং এর কিছু ইতিহাস, সংক্ষিপ্ত ইতিহাস নিয়ে আলোচনা করব। সি হলো একটা মিড লেভেল ল্যাঙ্গুয়েজ,
যার সাহায্যে আমরা বিভিন্ন ধরনের প্রোগ্রাম লিখতে পারি। সি এর একটা ইতিহাস হচ্ছে কি 1970 সালে সর্বপ্রথম যুক্তরাষ্ট্রের বেল ল্যাবরেটরি থেকে ডেনিস রিচি সর্বপ্রথম সি প্রোগ্রামিংটা ডেভেলপ করেন এবং তিনি এই ডেভেলপ করার জন্য যে ডিভাইসটা ব্যবহার করছিলেন সেই ডিভাইসের নাম হচ্ছে ডেক পিডিপি 11 মেশিনে তিনি ইউনিক্স অপারেটিং সিস্টেম ব্যবহার করে সর্বপ্রথম তিনি সি ল্যাঙ্গুয়েজটা ডেভেলপ করেন এবং পরবর্তীতে এই সি ল্যাঙ্গুয়েজটা ব্যবহার করেই ইউনিক্স অপারেটিং সিস্টেমটা ডেভেলপ করা হয়েছিল। সি যে তখন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের নাম আসলে ছিল না, নামটা হয়েছে কি মার্চিন রিসার্চ এ ডেভেলপ করা বিসিপিএল অর্থাৎ বেসিক কম্বাইন্ড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কর্তৃক এই সি প্রোগ্রামিং নামকরণ করা হয়েছে। ইতিপূর্বে এটা কিন্তু বি নামে ছিল, পরে সেটা ডেভেলপ করার পরে সেটা সি নামে হয়ে গেছে। আর 1983 সালে এনসাই অর্থাৎ আমেরিকা ন্যাশনাল স্ট্যান্ডার্ড ইনস্টিটিউট একটি কমিটি গঠন করে এবং সি এর জন্য একটা আদর্শ মান নির্ধারণ করে, যা পরবর্তীতে এনসাই সি নামে পরিচিত। আর এখন আমরা যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা শিখি বর্তমানে সেটা আসলে মূলত আমাদের এনসাই সি। আরেকটা হচ্ছে কি সি কে কেন মিড লেভেল ল্যাঙ্গুয়েজ বলা হয়? কারণগুলো হচ্ছে দেখো, সিতে তুমি হাই লেভেল ল্যাঙ্গুয়েজ অর্থাৎ সি প্লাস প্লাস, জাভা, কোবলের কিছু সুবিধাগুলো পাবে, আবার সিতে তুমি লো লেভেল ল্যাঙ্গুয়েজের কিছু সুবিধা পাবে, যেমন অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের বা মেশিন ল্যাঙ্গুয়েজের কিছু যে সুবিধাগুলো আছে সেগুলো তুমি পাবে। আবার দেখো সিতে বিট বাইট মেমোরি অ্যাড্রেস নিয়ে কাজ করে, মূলত এই বিট বাইট মেমোরি এগুলো লো লেভেল ল্যাঙ্গুয়েজ দিয়ে এগুলো কাজ করে, কিন্তু এটা সিও কাজ করে। আবার দেখো সি প্রোগ্রামিং ছাড়াও কিন্তু এটা কম্পিউটারের হার্ডওয়্যার নিয়ন্ত্রণ এবং সিস্টেম সফটওয়্যার ডেভেলপ করার ক্ষেত্রেও এটা কাজ করে। যেমন উদাহরণস্বরূপ দেখো জাভা প্রোগ্রামিংটা কিন্তু এখন যে ডেভেলপ করা হয়েছে এটা কিন্তু সি প্রোগ্রামিং দিয়ে ডেভেলপ করা হয়েছে। আবার ইউনিক্স অপারেটিং সিস্টেম যেটা ছিল অর্থাৎ যেটাতে সি প্রোগ্রামটা প্রথমে তৈরি করা হয়েছিল ঠিক সেই অপারেটিং সিস্টেমটাই ডেভেলপ করা হয়েছে সি প্রোগ্রামিং দ্বারা। আবার দেখো সিতে হাই লেভেল ল্যাঙ্গুয়েজে বিভিন্ন ধরনের ডেটা টাইপ নিয়ে কাজ করা হয়, যেমন ডেটা টাইপ তো বুঝো, এর আগে বললাম যে ফ্লোয়েট, ইন্টিজার, ডাবল এগুলো নিয়ে কাজ করে, এটা সিতেও কাজ করে, সেজন্যই মূলত সিকে মিড লেভেল ল্যাঙ্গুয়েজ বলা হয়। আবার সিকে স্ট্রাকচার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলা হয় কেন? তার কারণগুলো লক্ষ্য করলে দেখবে যে সিতে যে কোনো বড় ধরনের সমস্যাকে তারা ছোট ছোট খণ্ডে ভাগ করতে পারে, এদেরকে আমরা ফাংশন বলি। আর প্রতিটা ফাংশনেরই আলাদা আলাদা ডাটা ডিক্লেয়ার করার ঘোষণা আছে এবং আলাদা আলাদা তারা কাজে নিয়োজিত করে। আর প্রত্যেকটি আলাদা ফাংশনে একটা নির্দিষ্ট কাজ করে এবং নির্দিষ্ট ইনস্ট্রাকশন দেওয়া থাকে তাদেরকে, যেটা আনস্ট্রাকচার প্রোগ্রামিংয়ের পক্ষে কখনো করা সম্ভব নয়। দেখো স্ট্রাকচার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মধ্যে যেগুলো বলে যেমন প্যাসকেল, আডা, সি, তারপর হচ্ছে মডুলা, এগুলো সাধারণত স্ট্রাকচার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মধ্যে পড়ে। আর আনস্ট্রাকচার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মধ্যে ফরটান, কোবল, বেসিক এছাড়াও আরও অনেক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে, এদেরকে আমরা বলবো আনস্ট্রাকচার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এবার সিকে কেন জেনারেল পারপোজ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলা হয় সে প্রশ্ন উত্তর লক্ষ্য করো, তাহলে জেনারেল পারপোজ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলতে আমরা বুঝি যে এই ল্যাঙ্গুয়েজটা হচ্ছে ওই সকল ল্যাঙ্গুয়েজ যেগুলো দিয়ে বিভিন্ন ধরনের সমস্যার সমাধান করা যায় এবং যে ল্যাঙ্গুয়েজ ব্যবহার করলে আলাদা কোনো স্পেসিফাইড কম্পিউটার অর্থাৎ অ্যাপ্লিকেশনের দরকার হয় না এবং আলাদা কোনো হার্ডওয়্যার স্পেসিফিকেশন লাগে না, অর্থাৎ বিভিন্ন অপারেটিং সিস্টেমের জন্য বিভিন্ন টাইপের কম্পাইলারও প্রয়োজন হয় না। যেমন ফরটান, কোবল বা বেসিক ইত্যাদি প্রোগ্রামগুলো দিয়ে শুধুমাত্র নির্দিষ্ট একটা কাজ সম্পাদন করার জন্য তৈরি করা হয়েছে। ঠিক এটা কিন্তু সি এর ক্ষেত্রে নয়, সি দিয়ে তুমি যে কোনো ধরনের সমস্যার সমাধান করতে পারবে, আর এই জন্যই সিকে মূলত জেনারেল পারপাস প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলা হয়েছে। এছাড়াও যে সিকে শুধু জেনারেল পারপাস প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলা হয় না, এছাড়াও একে সিস্টেম প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলা হয়। আশা করি তোমরা সবাই আমার লেকচারটা মনোযোগ সহকারে শুনেছ এবং খাতায় নোট করেছ। এতক্ষণ আমার লেকচারটা শোনার জন্য তোমাকে ধন্যবাদ। আর আমার চ্যানেলটা অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবে আর এই ভিডিওটা লাইক, শেয়ার এবং কমেন্ট দিয়ে তোমাদের যারা ক্লাস ফ্রেন্ড আছো বা সহপাঠী আছে তাদের সবার কাছে এই লেকচারটা পৌঁছায় দেবে। আশা করি যদি তারা এই লেকচারগুলো নোট করে তাহলে তোমাদের যে প্রশ্নগুলো আসে প্রত্যেকটা প্রশ্নের উত্তর তোমরা সঠিকভাবে দিতে পারবে এবং
তোমাদের নেক্সট অবশ্যই আমি এভাবেই তোমাদের প্রতিটা ক্লাসটা সাজাবো। আশা করি তোমরা উপকৃত হবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।